হ্যালো সবাইকে, আমরা কিন্তু প্রস্তুতি পর্ব নেওয়া শুরু করে দিয়েছি। খুব আনন্দ হচ্ছে, বাড়ি যাব অনেক দিন পরে। আর বন্ধ তো পাওয়াই যায় না, বন্ধ বলতে এই দুটোই। দুর্গাপূজাতে যেহেতু ওর বাবার অফিস বন্ধ থাকে মাত্র একদিন, এই কারণে কখনো দেখা যায় বাড়িতে পুজোতে যাওয়া হয়, আবার কখনো কখনো যাওয়া হয় না, নানান কারণে আসলে হয়ে ওঠে না। আমার ব্যাগ গোছানো দেখে প্রহর তো রীতিমতো চলে এসেছে, মা আমি তোমার সাথে ব্যাগটা গুছাবো। এখন আমি দুটো শাড়ি নিয়েছিলাম আমার মার জন্য আর আমার শাশুড়ি মার জন্য। তাদের শাড়ি দুটোকে আগে উঠালাম, আর পরবর্তীতে আমাদের সবার জন্য এক এক করে কিন্তু সুন্দর করে আমি ব্যাগটা গুছিয়ে নিব। আর প্রিয়তির মধ্যে চলে এসেছে, তাদের আসলে আনন্দটা আলাদা থাকে যেহেতু তারা বাড়ি যাবে। আর আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি হওয়াতে কিন্তু একসাথে দুই বাড়ি আমাদের বেড়ানো হয়ে যায়। ভিড়ভাট্টার ঝামেলা এড়াতে কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে খুব সকালে বের হব, কিন্তু প্রিয়তি সোনাকে কিভাবে উঠাবো, 5টার সময় আমি উঠে পড়লেও তাকে কিন্তু সে বের করতে করতে সকাল 7টা বেজে গেছে। তারপরেও অনেকটাই ফাঁকা রাস্তা ছিল, আর আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, দেখছিলাম মানুষ অনেকেই বের হয়েছে তখন, কিন্তু বুঝতে পারিনি আসলে পথে যেতে যেতে অনেকটা ভিড়ের মুখে পড়তে হয়। যেতে যেতে তো আমি প্রহর প্রিয়তিকে বলছিলাম, বন্ধুদের সবসময় হ্যালো করে দাও, এখনও একটু হ্যালো করে দাও, তুমি বাড়ি যাচ্ছ, কত খুশির একটা বিষয়, দিদার বাড়ি যাবে, ঠাম্মা বাড়ি যাবে, একটু হ্যালো করে দাও। তারা কিন্তু সবাই মিলে একটু তোমাদেরকে হ্যালো করে দিচ্ছে। কিছুক্ষণ এগোনোর পরে কিন্তু আমাদের হাসিটা অনেকটা এরকম ছিল না, মলিনী হয়ে গেছিল। আর আমার প্রিয়তি সোনা তো বলছিল, মা চলো আমরা বাসায় ফিরে যাই, এত জ্যামে আমি যেতে পারবো না। সে কিন্তু এমনিতে একটু উইক, যেহেতু শারীরিকভাবে ও কিন্তু এই জার্নি টার্নি একদমই করতে চায় না। কোনো রকম তো গাবতলীতে পৌঁছানো হলো, কিন্তু এসে তো দেখি এটা একটা জনসমুদ্র। অনেক কষ্ট করে সমুদ্র ঠেলে ঠেলে কিন্তু একটা গাড়িতে উঠেছি। আমাদের এলাকাতে যাওয়ার একটা সমস্যা হচ্ছে, যেহেতু আমরা মানিকগঞ্জের মানুষ, তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না আমার কাছ থেকে একটু শুনে নাও। আমাদের কিন্তু জেলা মানিকগঞ্জ, এই কারণে আমরা একটু আগে থেকে যে টিকিট কেটে রাখবো সেই ব্যবস্থাটা নাই। এবার ঈদে বাড়ি আসার আগে কিন্তু প্রহরের বাবাকে আমি আগেই রাজি করিয়েছিলাম, এবার আমি আমাদের বাড়িতে থাকবো। কারণ গতবার এসে আমি আমার বাড়িতে একদিনও থাকা হয় না, শুধু মার সাথে দেখা করে চলে গেছিলাম। যতই বিয়ে হয়ে যাক না কেন, নিজের বাড়ির টান তো একটু আলাদা থাকবেই, কি বলো তোমরা? আর এদিকে প্রহর প্রিয়তি তার দিদার বাড়িতে এসে যে কী সব কাণ্ড কারখানা করে, তারা তো কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া নাই দাওয়া নাই, তারা কিন্তু বসে পড়েছে দিদার আলতা নিয়ে। এই আলতা পূর্বে আরও কত কিছু যে করবে, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো দেখতে পারবা। আর এদিক দিয়ে মা কিন্তু নূপুর বানিয়ে এনেছিল, তাদের যে আগের নূপুর ছিল সেটা ছোট হয়ে গেছে। আর আমি গতবার এসে কর্মকারের দোকানে মাপ দিয়ে গিয়েছিলাম, কিন্তু কর্মকার এতটাই বড় বানিয়েছে, আমার 2 মেয়ের 1 মেয়ের পায়েও কিন্তু নূপুরটা লাগে নাই। যাই হোক, এটা ঠিকঠাক করেই নিয়ে যাব যাওয়ার আগে ঢাকায়, এরকমই পরিকল্পনা আছে। প্রহর প্রিয়তির দিদা কিন্তু তাদের প্রচণ্ড ভালোবাসে। আসলে বলে না, আসল থেকে সুদের প্রতি মায়া বেশি হয় মানুষের, এটা কিন্তু সেটারই একটা প্রতিফল। আর সব কিছু প্রিয়তি সোনারই আগে করতে হবে, তার প্রায়োরিটি সবসময় আগে। সে তো সবসময় নিজেকে ছোট বলে দাবি করে। প্রিয়তির শেষ, এবার প্রহরের পালা। তারা খুব সুন্দর করে নিজেরাই আলতা পরাচ্ছিল। যাক বাবা, নিজেরা পারলে তো আমার কষ্ট অনেকটাই কমে যায়, কি বলো তোমরা? আর প্রহরের আলতা পরা শেষ, এখন সে আবার টেনে হিঁচড়ে বের করেছে কোথা থেকে একটা মেহেদি। সে নাকি এখন মেহেদি পড়তে যাবে পাশের বাড়িতে তার দিদিদের কাছে। কি বলবো বলো, এই অবস্থাতে আছি।